উত্তপ্ত পাহাড়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি। মার্কিন আদালতে বিচারককে গুলি করে হত্যা। ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভালকে মার্কিন আদালতে তলব। ৪১ দিন পর কাজে ফিরছেন কলকাতার জুনিয়র চিকিৎসকেরা। মিয়ানমারে কোণঠাসা জান্তা, চাইল চীনের সহায়তা। তাইওয়ানের পেজার কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদ। এবং ১৪৯ রানে অল আউট বাংলাদেশ, ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে ভারত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। খাগড়াছড়ির পর রাঙামাটিতেও সহিংসতার উত্তাপ ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি জারি থাকবে বলে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি থাকবে। এছাড়া সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানান তিনি। একইভাবে রাঙামাটিতে সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় বেলা ১টা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এর আগে সকালে খাগড়াছড়ির ও দীঘিনালার সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করে পাহাড়ি ছাত্র জনতা। পরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বনরূপায় পাহাড়ি ছাত্র জনতার বিক্ষোভের সময় দোকান ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ওই এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। প্রসঙ্গত, বৃহস্পতিবার দীঘিনালা উপজেলায় বুধবার নিহত মামুনের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ বাধে। এতে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও হতাহত হয়। এর জেরে রাতে জেলা সদরেও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩ জন নিহত ও ১২ জনের মতো আহত হয়। দীর্ঘদিন লাপাত্তা থাকার পর ফিরে এসেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। শুক্রবার জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে ফিরে আসেন তিনি। পরে মসজিদের ভেতর বর্তমান খতিব ও তার অনুসারীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন জুমার নামাজ শুরুর আগে বয়ান করছিলেন বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান। ওই সময় লাপাত্তা থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। এক পর্যায়ে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেওয়ার চেষ্টা করলে মুফতি ওয়ালিউর রহমান খানের অনুসারীরা বাধা দেন। এ নিয়ে পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সেই সঙ্গে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মসজিদে সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মসজিদে এসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। সে কারণে নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্ট হাউসে বিচারককে গুলি করে হত্যার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মলিনসন্স। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন্টাকি অঙ্গরাজ্যের পুলিশের বরাত দিয়ে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিচারককে হত্যার ঘটনায় লেচার কান্ট্রি শেরিফ শাউন স্টেন্সকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। তবে এর পেছনে কি কারণ রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পাওয়া যায়নি। কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ড ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা
গুরুপদবন্ত সিং পান্ডুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করেছে আমেরিকার আদালত। দক্ষিণ নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলায় সমন পাঠিয়েছে ভারত সরকার এবং ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েলকেও। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, দোভাল ও গোয়েলের পাশাপাশি রয়ের এজেন্ট বলে চিহ্নিত করে বিক্রম যাদব নামে এক ব্যক্তিও আমেরিকার হেফাজতে থাকা ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকেও খুনের ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। নিউ ইয়র্কের আদালতের নথিতে ২১ দিনের মধ্যে এই বিষয়ে ভারত সরকারের জবাব চেয়েছে আমেরিকার আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী শনিবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগে এই ঘটনা নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। পান্ডুনকে হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত নভেম্বরে নিখিলকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল আমেরিকার আদালতে। গত বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নিখিল। পরে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই নিউ ইয়র্কে এনে বিচারের কাঠগড়ায় তোলে। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। বাবার উপর আক্রমণ করে কালো ভালু, উপায় না পেয়ে গুলি করে বাবাকে বাঁচিয়েছেন 12 বছর বয়সী ছেলে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যেই ঘটনা ঘটে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ছেলের এমন বীরত্বপূর্ণ কাজে বেজায় খুশি 43 বছর বয়সী বাবা রেয়ান বেয়ারম্যান। মিনিয়াপলিস স্টার ট্রিবিউনকে তিনি বলেন, ভালুকটিকে গুলি করার পর এটি আমার উপরই মারা যায়। উইসকনের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, গত 6 সেপ্টেম্বর বার্নেট কাউন্টির সাইডেনে এই হামলার ঘটনা ঘটে। ওই পরিবারটি যখন কালো ভালুকটি শিকার করে তখন তাদের কেবিনের পাশেই আরও একটি ভালুকের দেখা মেলে। ভালুকের হামলায় রেয়ান বেয়ারম্যান বাহু, পা এবং পেটে আঘাত পেয়েছেন। তিনি বলেন, ভালুকটি হামলা করার পর এটিকে পিস্তল দিয়ে আঘাত করি, কিন্তু মনে হয়েছিল পিস্তল দিয়ে ইটের দেয়ালে আঘাত করছি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভালুকের হামলার ঘটনায় খুবই বিরল। 2013 থেকে 2022 সাল পর্যন্ত উইসকনসিনে 9টি ভালুকের হামলার ঘটনা ঘটেছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আর.জি. কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অধিকাংশ দাবি মানার পর অবশেষে তাদের 41 দিনের ধর্মঘট
শেষ হতে যাচ্ছে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিবিআই দপ্তরের সামনে পর্যন্ত মিছিল করেন চিকিৎসকেরা। সিবিআই দপ্তরের সামনে গিয়ে দ্রুত বিচারের দাবি জানান তারা। এরপর চলমান ধর্মঘট শেষ করার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। শনিবার থেকে হাসপাতাল ও মেডিকেল কলেজের কাজে যোগ দেবেন তারা। পশ্চিমবঙ্গ সরকার অধিকাংশ দাবি মানার পর এই সিদ্ধান্ত নেন আন্দোলনরত চিকিৎসকেরা। বিক্ষোভকারীদের একজন অনিকেত মাহাতা সাংবাদিকদের বলেন, আমরা শনিবার থেকে প্রয়োজনীয় পরিষেবাগুলো আবার দেওয়া শুরু করব। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি র্যালি করে রাজ্যের স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব। এদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় এবার প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান হামলায় কোণঠাসা জান্তা বাহিনী। এ অবস্থায় চীন সামরিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল টিন অং সান। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এরাবতীর প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 12 থেকে 15 সেপ্টেম্বর চীন সফর করেন মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী। এই সফরে চীন ও মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আন্তঃসীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এর আগে চীন সফর করেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার পায়। সে সময় নেপালদিকে $7 লাখ সামরিক সহায়তা দেয় বেজিং। গণতন্ত্র পুনরুদ্ধারে মিয়ানমারের জান্তা সরকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বিদ্রোহী গোষ্ঠীগুলো। গত বছরের অক্টোবরে সামরিক বাহিনীর বিরুদ্ধে অপারেশন 1027 শুরু করে বিদ্রোহীরা। দখল করে নেয় মিয়ানমারের বেশিরভাগ অঞ্চল। কোণঠাসা সামরিক বাহিনীর শক্তি সামর্থ্য বৃদ্ধি করতে মরিয়া জান্তা সরকার। এই অবস্থায় চীন সফরে গিয়ে বেইজিং এর কাছে সহযোগিতা চেয়েছেন জান্তা সরকার প্রতিরক্ষা মন্ত্রী টিন অং সান। দর্শক, মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। লেবাননে কয়েক হাজার পেজার বিস্ফোরণের ঘটনায় তাইওয়ানের একটি পেজার কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রসিকিউটররা। তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপেল ও নামের ওই কোম্পানির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সুচিং কোয়াংকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার জানায়, সুচিং কোয়াং এই ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। হামলায় ব্যবহৃত ডিভাইসগুলো তারা তৈরি করেননি বলেও দাবি করেন তিনি। তবে ধ্বংস হওয়া পেজারগুলোর ছবি বিশ্লেষণ করে একটি ফরম্যাট এবং স্পিকার মিলিয়ে রয়টার্স দেখেছে সেগুলোর গোল্ড অ্যাপেলের তৈরি পেজারের সঙ্গে মিল রয়েছে। বৃহস্পতিবার রাতে তাইওয়ানের প্রসিকিউটর কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি সুচিং কোয়াং।
এমনকি আজ শুক্রবার তাইওয়ানের প্রসিকিউটর অফিসে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার প্রসিকিউটর কার্যালয় থেকে আরেকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি অ্যাপোলো সিস্টেমস লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী তেরেসা উ। এদিকে তাইপের প্রসিকিউটররা গোল্ড অ্যাপোলো নিয়ে তাদের তদন্তের বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তবে ঠিক কি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিবাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হওয়া 7 দিনব্যাপী বৃক্ষ মেলা অংশগ্রহণ করেছে গত বছরের মেলায় দ্বিতীয় স্থান অধিকারী মেসার্স তাহসান নার্সারি। আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন জানান, গত 10 সেপ্টেম্বর হতে 16 সেপ্টেম্বর 2024 পৌর শহরের মুক্তির সোপান প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ বন বিভাগের যৌথ উদ্যোগে এবার বৃক্ষমেলা স্টলে তাহসান নার্সারি অ্যান্ড ডেইরি খামারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্তার হোসেন ওরফে রেজাউল করিম তিনি জানান, এই মেলায় সারি সারি সাজানো দেশি বিদেশি কলমের আম, লিচু সহ বিভিন্ন ফলের চারা ও কাঠ গাছের চারা সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয়, এছাড়াও উন্নত জাতের ষাঁড় গরু, তাহসান ডেইরি খামার, বনজ ফলজ, মধ্যে ল্যাংড়া আম, গোপালভোগ, হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, বাড়িফোট প্রমুখ 7 দিনব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মেলায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন মেলা থেকে তাদের পছন্দ মতো গাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। মেলায় প্রতিদিন সকালের দিকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ফলজ ও বনজ বৃক্ষ দোকানদারের কাছ থেকে কিনে বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করছে। ইতিমধ্যেই শহরের অনেকেই বাড়ির ছাদে ছাদ বাগান গড়ে উঠেছে। এমনকি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে একটি বাগান গড়ে উঠেছে। জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের ইচ্ছা ও একান্ত প্রচেষ্টায় এই ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ শোভা পাচ্ছে। জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে বরগুনায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় বরগুনা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু করে সাইকেল র্যালিটি বরগুনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৌবন্দরে গিয়ে সমাপ্ত হয়। প্রতিনিধি আসাদুজ্জামান জানান, র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা ধরা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ বরগুনা শাখার সমন্বয়ক মুশফিক আরিফ, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি রাসেল মাহমুদ, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাবু, যুব বাপার সমন্বয়ক আলামিন, বরগুনা সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন এহসান আহমদ নোমান এবং মডারেটর আবিদ হাসান শাহ প্রমুখ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের ফ্রেমওয়ার্ক কনভেনশন এর অধীনে স্বীকৃত, যা ধনী ও দূষণকারী দেশগুলোকে বাধ্য করে প্রাচ্যের অভিযোজন এবং প্রশমন চাহিদা মেটাতে এবং ক্ষয়ক্ষতি পূরণের জন্য যথাযথ অনুদান ভিত্তিক জলবায়ু অর্থ প্রদান করতে হবে। জলবায়ু ঋণ পরিষদের অংশ হিসেবে জলবায়ু তহবিল অবশ্যই এমনভাবে সরবরাহ করা উচিত যা ব্যক্তিগত বিনিয়োগ বা কর্পোরেট মুনাফার দ্বারা প্রভাবিত না হয়। সেজন্য ক্ষতিপূরণে জলবায়ু তহবিলে অর্থ প্রদানের জোর দাবি সহ প্রতি বছর কমপক্ষে 5,97,70,000 কোটি টাকার ক্ষতিপূরণ অর্থের দাবি জানানো হয়। আয়োজনে ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ বরগুনা শাখা, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, যুব বাপা এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি অংশগ্রহণ করে। দর্শক, মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father.
I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, গণপিটুনিকে নর্মালাইজ করা হচ্ছে কেন? এরপর তোফাজ্জলের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মেহজাবিনের শেয়ার করা ভিডিওতে দেখা যায় হাস্যজ্জ্বল তোফাজ্জলের জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও। সারল্য মাখা সুন্দর হাসির মানুষটিকে হত্যার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। দল মত নির্বিশেষে সবাই এই হত্যার বিচার চাইছেন। ভক্ত অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, আবরার ফাহাদ সে তার শেষ সময় একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জল ভাইকে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার। এর বিচার আজকের ভেতর করা দরকার। কে মেধাবী কে ঢাবি ছাত্র এসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে মানে করতে হবে। দীর্ঘদিনের গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করলেন 90-এর দশকের ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার রাত 12টার পর ভক্তদের সঙ্গে নিজের বেশ কটি গোপন তথ্য শেয়ার করেন অভিনেতা। চিত্রনায়ক বলেন, আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে অন্যতম একটি আমার আঙুল। ছোটবেলায় আমার আঙুল দুটো পুড়ে গিয়েছিল, কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণে আমার আঙুল দুটোর এত ক্ষতি হয়নি। এর পেছনে রয়েছে আরেকটি কারণ। ছোটবেলা স্মৃতিচারণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বাবারা 7 ভাই ছিলেন, আমার বাবা ছিলেন 4 নম্বর। আমি তখন হামাগুড়ি দিয়ে চলি, তখন বাবার 5 নম্বর ভাই বিয়ে করেন। আমার মা বাবাদের কাছে শুনি, সে সময় গরম চুলায় আমি হাত দিয়ে দুটি আঙুল পুড়িয়ে ফেলেছিলাম। তখন ঘরে এসেছে বাবার ভাই নতুন বউ, তিনি বড় ঘোমটা পরে বাড়িতে হাঁটতেন। একদিন আমি পোড়া আঙুল দিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম আর উনিও বড় ঘোমটা দিয়ে হাঁটছিলেন। তারপর যা হলো, তার পা আমার পোড়া আঙুলের মধ্যে পড়লো, এতে আমার আঙুল দুটো আরো থেতলে গেল। বড়রা বলেছিল, ওই সময় চাচির পায়ের চাপা খাওয়া আমার পোড়া নরম আঙুল চাচির পায়ের সঙ্গে কিছুক্ষণ লেগেছিল। এরপর থেকে এই খুঁত সঙ্গে নিয়েই আমি বড় হয়েছি, যোগ করেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে সিনেমার ক্যারিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অল্প বয়সে যখন নায়ক ছিলাম তখন অনেক সতর্ক হয়ে কাজ করেছি, যেন পর্দায় আমার এই দুর্বলতা কখনো দেখা না যায়। তবে এখন আমি সে গোপন কথাটা বলছি, কারণ এখন তো আর আমি নায়ক নই। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। প্রথম ইনিংসে ভারতের করা 376 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে 149 রান অল আউট হয়েছে বাংলাদেশ। তাতে ফলোঅনে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে 2 সেশনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ। তবে বেশিরভাগ উইকেটে ভারতের বোলারদের কৃতিত্বের চেয়ে বাংলাদেশি ব্যাটারদের ভুলটাই ছিল বেশি। ফলাফল 149 রানে অল আউট। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে অল আউট হয়েছে বাংলাদেশ। ভারতের চেয়ে 227 রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমে ভারতকে 376 রানের মধ্যে অল আউট করে বাংলাদেশ। তাসকিন আহমেদের তোপে আগের দিনের 339 রানের সঙ্গে 27 রান যোগ করতে অল আউট হয় স্বাগতিকরা। ভারতের হয়ে 4 উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরা, 2টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং রবীন্দ্র জাদেজা। বাউন্ডারিতে ধ্রুব জোরের ক্যাচ বানিয়ে ফর্মে থাকা লিটন দাসকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। 42 বলে 22 রান করে আউট হয়েছেন লিটন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। উত্তপ্ত পাহাড়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে 144 ধারা জারি। মার্কিন আদালতে বিচারককে গুলি করে হত্যা। ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভালকে মার্কিন আদালতে তলব। 41 দিন পর কাজে ফিরছেন কলকাতার জুনিয়র চিকিৎসকেরা। মিয়ানমারে কোণঠাসা জান্তা, চাইল চীনের সহায়তা।
তাইওয়ানের প্লেজার কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদ। এবং 149 রানে অল আউট বাংলাদেশ, ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে ভারত। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপ দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।